প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সাধারণত আমরা ব্যবসা বাণিজ্য, অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি। আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সরকারি বিভিন্ন সংস্থার যারা রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। পাশাপাশি আমন্ত্রণ জানাই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে এবং উদ্যোক্তাদেরকে। আজকে আমাদের সাথে একজন উদ্যোক্তা আছেন, উনি নিজে ব্যবসায়িক উদ্যোক্তা, একই সাথে উনি এসএমই বা ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ী আছে তাদের যে সংগঠন, তাদেরকে প্রতিনিধিত্বকারী সংগঠন ঢাকা চেম্বারের উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নেব। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার পর নতুন নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ফলে দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। এই স্থিতিশীলতা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার প্রধান উপাদান। পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা হলেও বিনিয়োগে সুফল খুব একটা বেশি ছিল না। নতুন সরকারের আগমনে ব্যবসায়িক আস্থা বাড়ছে, যা বিনিয়োগের জন্য অপেক্ষমান সিদ্ধান্তগুলোকে সক্রিয় করতে শুরু করেছে। নতুন সরকারের প্রতি ব্যবসায়ী মহলের প্রত্যাশা অনেক বেশি। তারা চান ব্যাংকিং খাত সংস্কার চালিয়ে যাওয়া, যাতে খেলাপি ঋণ কমে এবং ঋণ প্রবাহ বাড়ে। এছাড়া রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকারি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা করার খরচ কমানো, একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা দূর করা। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি ধারাবাহিকতা ও সুবিধা বাড়ানো। অনেক অর্থনীতিবিদ মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আসায় বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত হবে, বিশেষ করে আইসিটি, তৈরি পোশাক এবং এর বাইরে নতুন খাত, অবকাঠামো, একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোগ বাড়বে। উদ্যোক্তারা এখন নতুন করে পরিকল্পনা করতে পারছেন, বিশেষ করে নতুন শিল্প স্থাপন বা সম্প্রসারণ, বিদেশি অংশীদারিত্ব বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখা। নতুন সরকার যদি দ্রুত সংস্কার কার্যকর করে, বিশেষ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে, তাহলে আগামী 2-1 বছরের মধ্যে বিনিয়োগের প্রবাহ বাড়বে এবং অর্থনীতি নতুন গতি পাবে। এই পরিবর্তন শুধু সংখ্যায় নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিফলিত হবে। নতুন সরকারের সাহসী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারবে। শুরুতে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, আপনি দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বেশ শান্তিপূর্ণভাবে এবং ইতিমধ্যে সরকার তার মন্ত্রিপরিষদ গঠন করেছে। তো আপনার কাছে জানতে চাইবে, এই মন্ত্রিপরিষদকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা একদিকে বলা হচ্ছে একটু ছোট ছোট আকারে করছে আগের তুলনায়, অন্যান্য সরকারগুলির তুলনায়, এবং এইখানে দক্ষতা, অভিজ্ঞতা সবকিছুর সমন্বয়ে নতুন প্রবীণ মিলে। তো আপনার মূল্যায়ন একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। প্রথমেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা সাধুবাদ জানাই ঢাকা চেম্বারের পক্ষ থেকে। ওনার যোগ্য নেতৃত্বে 24 ঘন্টার মধ্যে আমরা একটা তাক লাগানো এবং চমক লাগানো একটা সুন্দর নবীন এবং প্রবীণ, এদের দুজনেরই সমন্বয়ে একটি ভালো মন্ত্রিসভা আমরা দেখেছি, যেখানে প্রায় 40 জনের অধিক নতুন মন্ত্রিত্বের চেহারা আমরা দেখলাম। তার সাথেও যথেষ্ট এক্সপেরিয়েন্সড এবং বিগত দিনেও মন্ত্রিত্ব করে আসা 9 জন প্রবীণ মন্ত্রিত্ব আমরা দেখতে পাচ্ছি। কারণ ব্যবসায়িকদের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের অর্থনীতির যে অবস্থা, এখানে তিনটা মেইন খুবই গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, যেগুলো আমরা মন্ত্রণালয় বলা যায় হলো অর্থ, পরিকল্পনা, বাণিজ্য এবং শিল্প। তো এই সবগুলোতেই আপনারা জানেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি আগে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং উনি কিন্তু জানেন যে ব্যবসায়ীদের সম্প্রদায়। তো আমরা খুবই আশাবাদী সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু এই নতুন এবং পুরাতন
ইয়ার সংশ্লিষ্টনে যেই মন্ত্রিসভা গঠিত হয়েছে ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা আপনারা এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? আমরা জানি যে বিগত সরকার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের প্রায় দেখতাম যে আপনারা বিভিন্ন মিনিস্ট্রিতে যাচ্ছেন, আপনাদের নানা সমস্যার কথা বলছেন। তো এই মুহূর্তে আপনাদের দৃষ্টিতে প্রথম বা প্রধান তিনটা সমস্যা যদি বলেন যে এই সমস্যাগুলি অর্থনীতির জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসা করার আঙ্গিকে যদি আপনি বলেন, সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফিল করেছি যে আমাদের পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা কনফিডেন্সটা একদম তলানিতে চলে গেছিল গত অন্তর্বর্তী সরকারের আমলে। তারপরে অবশ্যই আপনারা দেখেছেন যে বিগত আওয়ামী সরকারের সময়কালে ব্যাংকিং সেক্টরে যে লুটপাট হয়েছে এবং তার জন্য যেভাবে অন্তর্বর্তী সরকার এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে তা, এবং সে ব্যাংকিং খাতের একটা অস্থিরতা, এবং তৃতীয় অবশ্যই মূল্যস্ফীতি যেই জিনিসটা এটা নিয়ে, এবং জ্বালানি, আমরা তিনটা বলতে পারছি না, 4 থেকে 5টা সমস্যাই কিন্তু অর্থনীতিকে আরো ঘনীভূত করে চাপের মধ্যে ফেলে দিয়েছে। এই থেকে উত্তরণের জন্য একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কি পরামর্শ থাকবে? সরকার কি কি পদক্ষেপ নিলে এই আমরা যে 4টা সমস্যা আমরা আইডেন্টিফাই করলাম, এখান থেকে আমরা উত্তরণের উপায় হিসেবে যদি কিছু আপনার সুপারিশ দিতেন। দেখেন, এই মুহূর্তে আমাদের যে সমস্যা, জ্বালানি সমস্যার কথা আমরা যেটা বলেছি, এটা কিন্তু ওভারনাইট আপনার কিন্তু প্রবলেমটা সলভ হবে না। এটার একটা দীর্ঘমেয়াদী, কারণ বিগত প্রায় 1.5 দশক ধরে আমাদের কিন্তু অফশোর বা অনশোর কোনো ধরনের কিন্তু নতুন গ্যাস উত্তোলনের জন্য চেষ্টা করা হয়নি। আমরা কমপ্লিটলি, যদিও আমাদের অনেক প্রায় 22-23 হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা এটা নিজেরা উত্তোলন না করে আমরা কিন্তু এলএনজির উপরে নির্ভরশীল হয়ে গেছি। এই মুহূর্তে এটাকে গ্যাস এক্সপ্লোরেশন করতে তো 3-4 বছর সময় লেগে যাবে। তো আমাদেরকে লং টার্ম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এবং একটা কন্ট্রাক্টের মাধ্যমে মিডল ইস্টে কাতার, ওমান যারা এলএনজি করে, প্রাইস বেড়ে গেলেও সাপ্লাইটা এনশিওর করাটা এই মুহূর্তে জরুরি। মন্ত্রিপরিষদ যে মিটিংটা সচিবালয়ে হয়েছে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 180 দিনের জন্য একটা ইমিডিয়েট রেসপাইটের জন্য কিন্তু একটা প্ল্যান করার জন্য বলেছেন। তো আমরা মনে করি ব্যবসা করার জন্য, যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বিগত সরকারেও যেটা ছিল করাপশন এবং চাঁদাবাজি, তো আমরা এইবার ব্যবসায়ী হিসেবে বলতে চাই, পতিত সরকার চলে যাওয়ার পরে যে অন্তর্বর্তী সরকার যখন ছিল, পুরো সময়টাই এক মুহূর্তের জন্য কিন্তু চাঁদাবাজিটা থামেনি। সেই চাঁদাবাজিটা কারা করলো, এবং করাপশনটা যেটা এক ফোঁটাও কমেনি, আমরা কিন্তু বলতে পারি কিছু আঙ্গিকে বেড়ে গেছিল। তো শর্ট টাইম রেসপাইটের জন্য আমাদের যদি একটু বিজনেসে একটু রেহাই পাওয়া যেতে পারে, আমরা মনে করি যে সরকার যদি শক্ত হাতে এই দুটো জিনিসকে কন্ট্রোল করতে পারে, এবং আপনারা জানেন যে মধ্যস্থতা ভোগীরাই কিন্তু একটা বড় অংশের কাট নিয়ে চলে যায়, ইনাদেরকে যদি কন্ট্রোল করতে পারে, আমরা মনে করি যে শর্ট টার্মের মধ্যে কিন্তু ব্যবসায়ীরা একটু রেহাই পাবে বলে। আর ব্যাংকিং সেক্টরে যে আপনারা জানেন তারল্য সংকট, ইন্টারেস্ট রেট, পলিসি রেট বেড়ে যাওয়ার জন্য আমরা কিন্তু গভর্নর মহোদয়কে 2বার গত বছরের শুরুতেও বলেছিলাম যে শুধু পলিসি রেট এরকম বাড়িয়ে আপনি কিন্তু মূল্যস্ফীতি কন্ট্রোলে আনতে পারবেন না। কিন্তু ওই সময় কিন্তু উনি খুব কনফিডেন্টলি বলেছেন যে জুনের মধ্যেই বলে এটা 7%-এর নিচে যায়নি। এটা আমরা সবাই দেখতে পেরেছি, এটা আবার ঊর্ধ্বমুখীর দিকে চলে গেছে। সো পলিসি রেটটা সরকারের উচিত হবে যে শর্ট টার্ম কিছু অ্যাকশন নিয়ে পলিসি রেটটা কমে আবার অর্থনীতিটাকে চলমান করতে। যত তাড়াতাড়ি অর্থনীতিটা বেগবান হবে, আস্তে আস্তে মানুষের লাঘবগুলো কিন্তু কমে আসবে। এখানে আমি একটু বলি, এখানে মূল্যস্ফীতি এই যে আমাদের 10% বা এখন 8-8.5%-এ আছে, এই হঠাৎ করে পলিসি রেট 10% করাতে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু প্রায় 15-16% হয়ে গেছে। আমরা বিভিন্ন কর্পোরেট, যেমন গার্মেন্টস শিল্প বা বিজিএমই আছে, বিকেএমএ থেকে আমরা শুনতে পাচ্ছি 250-300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশের চালিকা শক্তি কিন্তু ক্ষুদ্র এবং কুটির শিল্প, প্রায় 80 লক্ষ কোম্পানি, যা বাংলাদেশের অর্ধেক ওয়ার্কফোর্স কর্মসংস্থান যোগান দেয়। কত হাজার বা লক্ষ কোম্পানি বা প্রতিষ্ঠান যারা 20 জন 50 জনকে কর্মসংস্থানের যোগান দিত, এটা কতগুলো বন্ধ হয়ে গেছে শুধু ইন্টারেস্ট এবং ব্যাংকিংয়ের এই অরাজকতার চাপে। এটার হিসাব কিন্তু সরকারের কাছেও নেই এবং বাংলাদেশে আমার মনে হয় না কারো কাছে আছে। তো এদেরকে আপনি বাদ রেখে আপনি অর্থনীতিকে সামনে আগিয়ে নিয়ে যাবেন, এটা একটা অসম্ভব জিনিস। সো ইমিডিয়েটলি যদি চাকরি না থাকে, আপনার যদি উপার্জনই না থাকে, আপনি মূল্যস্ফীতি দিয়ে কী করবেন? আমরা কিন্তু বারংবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বলার চেষ্টা করেছি, আপনারা
আপনাদের দরকার নেই আপনাদের 7%-এর নিচে নামা, এটা 8% থাকুক, কিন্তু অর্থনীতিটাকে বেগবান রাখেন, ব্যবসায়ীদেরকে চালু রাখেন, তাহলে 3 বেলা জায়গায় 2 বেলা খেয়ে থাকবে, কিন্তু সে তার উপার্জনটা কিন্তু ঠিক থাকবে। আপনি অলরেডি এসএমইর একটা বড় চ্যালেঞ্জের কথা বলছেন। এসএমইদের জন্য আমরা বলা হয়ে থাকি এসএমইরা হলো আগামী দিনের বড় কোম্পানির মানে সূতিকাগার হলো এসএমই। এই এসএমইদেরকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রথমত আপনি যেটা ফাইন্যান্স কস্টের কথা বললেন, এদেরকে আর কি ধরনের সহায়তা গভর্নমেন্ট দিতে পারে? দেখেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আজকেই বলেছেন যে আমরা ইজ অফ ডুইং বিজনেসে কস্টটা যেভাবেই হোক কমিয়ে নিয়ে আসবো। শুধু বাংলাদেশ নয়, আমাদের মতো উন্নয়নশীল যত দেশ আছে, আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ, ভিয়েতনাম, কোরিয়া, তাইওয়ান, অনেক দেশের এক্সাম্পল আনেন, প্রত্যেকটা ডেভেলপমেন্ট দেশের কিন্তু ব্যাকবোন হয়ে যায় কিন্তু এসএমই সেক্টর। এসএমই সেক্টরের উন্নয়নের মাধ্যমেই কিন্তু দেশের অবকাঠামো এবং ফাউন্ডেশনটা তৈরি হয়। আপনি এসএমই সেক্টরে ফাইন্যান্স করতে গেলে ব্যাংকরা আজকের দিনেও প্রায় 31টা ডিফারেন্ট ধরনের ডকুমেন্টেশন চায়, যেটা সিংহভাগ এসএমই ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা প্রোভাইড করা একটা খুবই দুরূহ একটা কাজ হয়ে যায়। সো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং এসএমই সেক্টরের ফাইন্যান্সিংয়ের আরেকটা ইজিয়ার কিভাবে করা যায়, ওনাদের হাতে টাকা তুলে দেওয়া যায়। কারণ আমরা বিগত অনেক সময় দেখেছি যে লার্জ বরোয়ার্সরাই কিন্তু বেশি ডিফল্টার হয়। আপনারা কিন্তু এসএমই সেক্টরের যদি ডিফল্ট রেট দেখেন, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অনেকবার আলাপ আলোচনা করার চেষ্টা করেছি, যে আমরা শুনি যে এনপিএল যেটা নন পারফর্মিং লোন 35-36% উঠে গেছে। আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা বলেন তো যে কত পার্সেন্ট টাকায় মানে এইটা যখনই 36% শুনে না, আপামর জনগণ কিন্তু মনে করে সব টাকায় ব্যাংকের থেকে লুট হয়ে চলে গেছে। কথাটা কিন্তু সেটা না। হাতে গোনা 100-200 কোম্পানি হাজার হাজার কোটি টাকা নিয়ে লোপাট করে চলে গেছে, কিন্তু তার পরিত্রাণে এসে আপনি দেখবেন যে গত 18 মাসে এই সংকোচনমূলক ব্যাংকিং নীতির জন্য একটা সিংহভাগ একটা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরাও কিন্তু, আপনি কোভিডের সময় কিন্তু ক্লাসিফিকেশন রুলটা 3 থেকে 6 থেকে 9 উঠেছিল। আমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছিলাম, আপনারা এমন কিছু হয়ে যায় নাই আমাদের অর্থনীতির যে 9 থেকে 6 মাসের মধ্যে এটাকে 3-এ নামায় নিয়ে যাবেন। তো আমরা বিশ্বাস করি, যেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের এখনও দিতে পারেনি, যে আমাদের এটার একটা সিংহভাগ এনপিএল জেনুইন বিজনেসরা এই সংকোচনমূলক যে নীতিটা ব্যাংকিং নীতির জন্য কিন্তু মানে উইলফুল না, এনারা ব্যবসা না করতে পেরে কিন্তু ওনারা লোনগুলা ক্লাসিফিকেশনে চলে গেছে। সাধারণত রমজানের সময় আসলে আমরা যেটা দেখি যে মানে আমাদের প্রায় 90% মুসলমানের দেশ, আমরা এইখানেই দেখি বাজারে এক ধরনের নৈরাজ্য হয়। মানে নিত্য প্রয়োজনীয় পণ্য তো আছে, যে কোনো পণ্য রমজানে আসলে আমাদের দাম বেড়ে যায়। এই যে এইবার রমজানে আসলে আমরা সরকার যদিও আশা করছে যে এটা হবে না, মজুত আছে, তো আপনার কাছ থেকে আমরা পরামর্শ নেব যে আসলে কি করলে সরকার এই বাজারটা নিয়ন্ত্রণে রাখতে পারে। দেখেন, বিগত অন্তর্বর্তী সরকার কিন্তু এই রমজানের জন্য বা এলসি ওপেন করার জন্য, ঋণপত্র খোলার জন্য একটু সহজ শর্ত দিয়ে খুলে দিয়েছিল, এবং এলসি করার জন্য এবং ইম্পোর্ট ডিউটিও বা কমিয়ে নিয়ে এসেছিল, প্রায় 0 কোটা নিয়ে এসেছিল। এটি একটি সময় উপযোগী একটি পদক্ষেপ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ঠিক নির্বাচন এবং রমজানের 1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে পোর্টে কিন্তু একটা ডিপি ওয়ার্ল্ড একজনকে লিজ দেওয়ার জন্য একটা প্রায় 7 দিনের মতো একটা ধর্মঘট চলেছে। তার জন্য কিন্তু পুরা সাপ্লাই চেইন সাইকেলটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেছে। আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই নতুন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। ওনারা প্রথম সপ্তাহ থেকেই রমজান, খুব আনফর্চুনেটলি ডিউটি কমে যাওয়ার পরও দুঃখজনক হলেও যে মধ্যস্থতাভোগীদের জন্য কিন্তু একদম রিটেল মার্কেট পর্যায়ে দামগুলা কিন্তু বেড়ে গেছে। আমরা আশা রাখবো সরকার এটাকে খুব শক্তভাবে করে, মানে হস্তক্ষেপ করে, যে আমাদের পোর্টে বিভিন্ন বন্দরে যে কনজেশনটা হয়েছে, ওটা রাতারাতি রাত দিন 24 ঘন্টা কাজ করে যদি প্রোডাক্টগুলো মার্কেটে দিতে পারে, এবং যত ডিরেক্টলি ইম্পোর্টার থেকে মার্কেটে আনা যায় এবং মধ্যস্থতাভোগী যত কমানো যায়, অ্যাটলিস্ট আমাদের বা মানে ধর্মপ্রিয় বাংলাদেশের সব মুসলমানরা একটু স্বাচ্ছন্দ্যের সাথে রমজানটা উপভোগ করতে পারবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে যদি কোনো নতুন বিনিয়োগ আসতে হয়, বা আমরা গত 1.5 বছর দেখলাম যে, বা এর আগেরও 1-1.5 বছর বাংলাদেশে বিনিয়োগ ওইভাবে নেই। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলেন অথবা লোকাল বিনিয়োগ বলেন, নতুন করে বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের কি করা যেতে পারে একটু যদি বলেন। ফরেন ইনভেস্টমেন্ট আপনি ভুলে যান।
আমাদের দেশের যে অর্থনীতির যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু আমি এটা বলতে দ্বিধা করব না, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য ছিল না। আমাদের সেই কোভিড আমল 2020 সাল থেকে কিন্তু আমাদের অর্থনীতিটা একটা চাপের মুখে পড়ে। তারপরে বৈশ্বিক একটা অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিয়ে কিন্তু আমাদের ডলার সংকট, পৃথিবীর অনেক দেশই কিন্তু একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যায়। তো আমরা খুব দুর্ভাগ্যজনক হলেও তারপরে 24-এর গণ অভ্যুত্থান আমরা সবাই দেখেছি, এবং এটা হয়তোবা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কিন্তু জাতির সকল মানুষ রাস্তায় নেমে এসেছিল, ঠিক না? তো আপনার প্রথম জিনিস লাগে হলো বিজনেস কনফিডেন্স। আপনার কনফিডেন্স যদি না বিল্ড আপ হয়, মানুষ কিন্তু ইনভেস্টমেন্টে আসবে না। সেকেন্ড হলো আমার জ্বালানি নিরাপত্তা আছে কিনা। তৃতীয় হলো আমার লজিস্টিক সমস্যা, মানে লজিস্টিক ইজ অফ ডুইং বিজনেসটা কীরকম আছে। তো কোনোভাবেই আনফর্চুনেটলি একটি অনির্বাচিত সরকার আসাতে, যেখানে আমরা ব্যবসাটা বেগবান দেখব, এটা আরও উল্টো পথে হাঁটা শুরু করেছিল। তো আপনার যেই দেশের অর্থনীতিতে 99% ইনভেস্টমেন্ট হলো লোকাল ইনভেস্টর, আপনি ওনাদের প্রবলেম যদি সলভ না করেন, আপনি এফডিআই চাওয়াটা বা এক্সপেক্ট করাটা কিন্তু আমি ভুল হবে বলে আমি মনে করি। কিন্তু আমরা বিশ্বাস রাখি সরকার এবং আমাদের প্রাইভেট সেক্টর, বিজনেস কমিউনিটি, আমরা যদি একযোগে কাজ করি, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশের অর্থনীতিটাকে ঘুরিয়ে আবার সামনের দিকে নিয়ে আসবো বলে আমাদের বিশ্বাস খুব স্ট্রং আছে ইনশাআল্লাহ। আপনি তো নিজে একজন উদ্যোক্তা, জি। আপনাদের ফার্দার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কি চ্যালেঞ্জ দেখছেন? কি হলে পরে আপনারা ফার্দার ইনভেস্টমেন্টে যেতে পারেন? দেখেন, প্রথমত আমি আপনাকে যেটা বললাম যে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এটা কিন্তু গত 3 দিন মানে ইলেকশন পরবর্তী সরকার গঠন নিয়ে এই অস্থিরতাটা আমাদের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট লাঘব হয়ে গেছে। যে আমরা কিন্তু একটা আশার বা জানছি যে একটা স্ট্রং, শক্ত সরকার সামনে থাকবে যারা বিজনেস ফ্রেন্ডলি হবে। কারণ ওনাদের বিগত 2 টার্মেও আমরা দেখেছিলাম যে এটা প্রাইভেট সেক্টর একটা বিজনেস। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়াও কিন্তু সবসময় প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে উনি সারা জীবন ভয়েস তুলে গেছেন, এবং আমরাও বিশ্বাস রাখি সামনের সরকারের জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এখনকারও, উনিও এক পথে হাঁটবেন। তো এই মুহূর্তে বিজনেসের মধ্যে সবচেয়ে বড় বাধাটা হলো উচ্চ সুদহার এবং তারল্য সংকট। বিগত অন্তর্বর্তী সরকার কিন্তু প্রয়োজনের থেকে বেশি অর্থ তুলে নিয়ে গেছে ব্যাংকিং সেক্টর থেকে। তো স্বাভাবিকভাবে প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরগুলো, সরকারের কাছে অনেক সময় বলেছি যে হ্যাঁ, অনেক টাকা লুট হয়ে গেছে। তো এটা রাতারাতি তো আপনি বাকি 1% লোক লুট করে নিয়ে গেছে, এটা যদি 99% লোকের যারা ব্যাংকের ঋণের উপরে বা ভর করে ব্যবসা পরিচালনা করে, তাদের উপরে চাপিয়ে দেওয়াটা তো ঠিক হয়নি। তো এই ব্যাংকিং সেক্টর এবং জ্বালানি, এই দুটোই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান। আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।